Okay, variable costing and segment reporting. So this is a new topic. আমরা এই টপিকটাতে কি কভার করছি? আমরা আগে যে কস্টিংটা করেছিলাম, জব অর্ডার কস্টিং, আপনার খেয়াল থাকবে আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাকে আমরা পার ইউনিটে অ্যালোকেট করে দিচ্ছিলাম। কিভাবে? আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুটোকে সামেশন করে তারপর আমরা এস্টিমেটেড কোয়ান্টিটি অফ প্রোডাকশন এটা দিয়ে আমরা প্রিডিটারমিন ওভারহেড সলভ করছিলাম। সো এখানে আমরা যেটা করছি ভেরিয়েবল কস্টিং এ আমাদের ফিক্সড আর ভেরিয়েবল এই দুটোকে আমরা সাম আপ করবো না, আমরা এই দুটোকে সেপারেট রাখবো। আমরা ভেরিয়েবলটাকে সেপারেট রাখবো, ফিক্সডটাকে সেপারেট রাখবো। তা আমরা যখন আপনার অ্যাবজর্পশন কস্টিং করছিলাম, আপনার খেয়াল থাকবে যে আমরা ফিক্সড আর ভেরিয়েবল এই দুটোকে সাম করছিলাম। আপনাকে যখন কোশ্চেনে প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করতে বলা হতো, আপনি কি করতেন? ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকতো, ডিরেক্ট লেবার দেওয়া থাকতো, দেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাকে আপনি কি করতেন? সাম করতেন। সে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে $2 পার ইউনিট, আর আপনার ইউনিট হচ্ছে 1000, সে 1002, আর এখানে সে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 200। তারপর আপনি এই দুটোকে সামেশন করে আপনি কি করতেন? পার ইউনিটে আপনি ডিভাইড করতেন, তারপর আপনি বের করতেন কি? প্রিডিটারমিন্ড ওভারহেড রেট। সেখানে দেখেন আপনি যে ফিক্সড আর ভেরিয়েবল এই দুটোকে কি করে ফেলেন? একসাথে নিয়ে আসলেন কি ক্যালকুলেশনে? প্রোডাক্ট কস্ট ক্যালকুলেশনে। প্রোডাক্ট কস্ট আপনি কি কি আনতেন? ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকতো, ডিরেক্ট লেবার দেওয়া থাকতো, আপনি এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা সাম করে আপনি প্রোডাক্ট কস্ট করতেন। ঠিক আছে? তো এটা করলে যেটা হচ্ছে, আমরা আমার প্রোডাক্ট কস্টের কোন পোর্শনটা ভেরিয়েবল, কোন পোর্শনটা ফিক্সড, এটাকে আমরা সেপারেট করতে পারছিলাম না বা বুঝতে পারছিলাম না। ইউ নো দ্যাট প্রিভিয়াস ক্লাস আপনি জেনেছেন যে দেয়ার ইজ আ ডিফারেন্সেস ইন দ্য নেচার অফ দ্য ভেরিয়েবল কস্ট অ্যান্ড দ্য ফিক্সড কস্ট। তো আমরা যদি ভেরিয়েবল কস্টকে সেপারেটলি বুঝতে পারি, দ্যাট উইল হেল্প আস ইন মেকিং দ্য ডিসিশন। সো এটা হচ্ছে যেটা আমরা অলরেডি করতাম, রাইট? সো এখন আমরা যেটা রিকমেন্ড করছি বা এখন আমরা যে টপিকটাতে আছি সেটা হচ্ছে মূলত ভেরিয়েবল কস্টিং। এখানে আমরা যেটা করি, আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড দ্য ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটাকে একসাথে সাম করলে আমরা প্রোডাক্ট কস্ট পাই। আমরা এই প্রোডাক্ট কস্ট ক্যালকুলেশনে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আনবো না। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আমরা কনসিডার করব পিরিয়ড কস্ট হিসেবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে কি কনসিডার করব? পিরিয়ড কস্ট হিসেবে কনসিডার করব। সো আমার আগে থেকে অলরেডি কিছু ফিক্স পিরিয়ড কস্ট ছিল। ইউ ক্যান রিকল যে আমার ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্স সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো আমাদের আগে থেকে পিরিয়ড কস্ট ছিল। মানে আমরা যখন পিরিয়ড কস্ট সম্পর্কে প্রথম জেনেছিলাম, আমরা সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে পিরিয়ড কস্ট এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। বাট এখন আমরা এখানে কি অ্যাড করছি? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে কোথায় অ্যাড করছি? পিরিয়ড কস্ট হিসেবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কন্টেন্টসের শেষে জানবেন আপনার পিরিয়ড কস্ট। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করব। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট কস্টে কি কি নিয়ে আসবো? ডিরেক্ট ম্যাটেরিয়ালস আনবো, ডিরেক্ট লেবার আনবো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আনবো ভেরিয়েবল কস্টিং এ। আর যেটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেটা কিসে আনবো না? প্রোডাক্ট কস্টে আনবো না, যেটা আনতাম অ্যাবজর্পশন কস্টিং এ। অ্যাবজর্পশন কস্টিং আমরা যে আইডিয়াটা দিয়েছিলাম যে যত ধরনের ম্যানুফ্যাকচারিং কস্ট থাকবে
পুরোটাই প্রোডাক্টের উপর কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, রিগার্ডলেস অফ দ্য ভেরিয়েবল এন্ড দ্য ফিক্সড। ঠিক আছে? বাট ভেরিয়েবল কস্টিং আমরা কি বলছি? ভেরিয়েবল কস্টিং আমরা বলছি যে আমরা কোন কস্ট গুলো আনবো, শুধুমাত্র যেগুলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস, যেগুলো ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পোর্শনটা। ওকে, তো এটা নিয়ে আমরা মূলত আজকে ডিটেল জানার চেষ্টা করব ভেরিয়েবল কস্টিং এর ব্যাপারটা নিয়ে। বাট বিফোর বিগিনিং দিস টপিক আমরা কিছু এজাম্পশনস এর কথা বলবো। সেই এজাম্পশনস গুলো আমরা একটু দেখি। প্রথম এজাম্পশন হচ্ছে আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং ইউজ করতাম, ইউ ক্যান রিকল যে আমরা নর্মাল কস্টিং অ্যাপ্রোচ ইউজ করতাম। সো সেখানে আমাদের মূলত যেটা করতে হতো, আমরা এস্টিমেটেড একটা নাম্বার নিতাম, প্রিডিটারমিন ওভারহেড রেট, ইউ ক্যান রিকল, মানে যেটা হয়তো অ্যাকচুয়াল না, বাট আমাদেরকে কি করতে হচ্ছে, প্রিডিটারমিন করে সলভ করতে হচ্ছে। জব অর্ডার কস্টিং মনে আছে। বাট ভেরিয়েবল কস্টিং আমরা যেটা করবো, এরকম প্রিডিটারমিন কস্ট নিব না, আমরা নিব অ্যাকচুয়াল কস্টিং। ওকে, আমরা নিব অ্যাকচুয়াল কস্টিং। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যখন অ্যালোকেশন বেস নিব, সেখানে আমরা অ্যাকচুয়াল নাম্বারটা ইউজ করব। দেন ভেরিয়েবল কস্টিং, ভেরিয়েবল কস্টিং এ আমরা এজিউম করে নিব, যেটা হয়তো স্ট্যাটিক অ্যাজাম্পশন, যেটা আমরা আগেই বলেছিলাম, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট এটা পার ইউনিটে কনস্ট্যান্ট থাকবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা পার ইউনিটে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের ক্ষেত্রে এটা টোটাল একটা কনস্ট্যান্ট থাকবে। ভেরিয়েবলের ক্ষেত্রে কিসে কনস্ট্যান্ট থাকবে, পার ইউনিটে। আর ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে কোথায় কনস্ট্যান্ট থাকবে, টোটালের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে। তো এই অ্যাজাম্পশন কিন্তু আমরা যখন ভেরিয়েবল কস্টিং আর ফিক্সড কস্ট ডিসকাস করছিলাম, সেখানে আমরা আহ, আপনার ডিসকাস করেছিলাম, মানে এটা হচ্ছে ভেরি জেনেরিক থিঙ্কিং অফ ভেরিয়েবল কস্ট অ্যান্ড দ্য ফিক্সড কস্ট। আচ্ছা, সো আমরা যদি একটা কুইক চেক করি যে আমরা ভেরিয়েবল কস্টিং এর কনসেপ্টটা বুঝছি কিনা, সেটা আমরা এখান থেকে আহ, এই মুহূর্তে এটা সলভ করছি না। এটা বেটার হবে আমরা যদি ফুল কনসেপ্টটা দেখে আসি। সো লেটস বিগিন উইথ আ সিম্পল কেস। এটা নিয়ে আমরা পুরো টপিকটা প্রসিড হব। হার্ভে কোম্পানি প্রডিউসেস a single product with the following information available. So এই কোম্পানির কথা বলা হচ্ছে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড annually. You see, produced, not to be produced. তার মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল, ইট ইস নট এস্টিমেটেড, রাইট? কত ইউনিট? 25,000। পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কি কি আছে? পার ইউনিটে ভেরিয়েবল কস্ট, direct material obviously variable cost, direct labor obviously variable cost, variable manufacturing overhead cost obviously variable. এটা কত ডলার? $10 পার ইউনিট। আমরা দেখেছি যে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কি থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে। এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে। তো এখানে আপনি সেপারেটলি দেখতে পাচ্ছেন সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল কত করে আছে, $3 করে। আচ্ছা, আর ফিক্সড কস্ট আমার কি কি আছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার ফিক্সড কস্ট আছে 150,000, and selling administrative expense fixed expense আছে 100,000. Okay, আচ্ছা, দিস আর দ্য ইনফরমেশন। এখন মূলত আমাদের কাজ হবে প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করা এবং পিরিয়ড কস্ট ক্যালকুলেট করা। ওকে, আচ্ছা, এখন আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং সেপারেটলি দেখার চেষ্টা করি, আমরা অ্যাবজর্পশন কস্টিং এর সাথে যেহেতু অলরেডি ফ্যামিলিয়ার, সেটা আমরা প্রথমে দেখি। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা $10, এটা তো অবভিয়াসলি অ্যাবজর্পশন কস্টিং এ কোথায় চলে আসবে, প্রোডাক্ট কস্টে চলে আসবে। You can recall from here, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা অবভিয়াসলি কিসের পার্ট? প্রোডাক্ট কস্টের পার্ট। প্রোডাক্ট কস্ট আরেকটা কি পার্ট আছে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা কি আমাদের পার ইউনিট এখানে দেওয়া আছে? এটা তো পার ইউনিট আমাদের দেওয়া নাই। তো আমরা পার ইউনিট কিভাবে নিব?
আমার কাছে জানা আছে যে আমি অ্যানুয়ালি কত প্রডিউস করি। অ্যানুয়ালি আমি কত প্রডিউস করি 25,000। সো অ্যানুয়ালি আমি প্রডিউস করেছি 25,000। সো এখন আমার টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? 150,000। এখন আমাকে যদি আস্ক করা হয় হোয়াট ইজ দ্য পার ইউনিট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি কিভাবে সলভ করব? 150,000 কে কি করব? 150,000 কে 25,000 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসে? 6। আচ্ছা, আগে থেকে আমার ভেরিয়েবল কস্ট কত ছিল? আগে থেকে ছিল $10। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে আমি কত পেলাম? $6 পেলাম। তাহলে আমার প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন কস্টিং এর টোটাল কত আসবে? টোটাল কত আসবে? $16 আসবে, রাইট? সো এটা কিন্তু আমরা অলরেডি ফ্যামিলিয়ার ফ্রম দ্য জব অর্ডার কস্টিং, যে জব অর্ডার কস্টিং আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম, রাইট? আচ্ছা, এখন ভেরিয়েবল কস্টিং হলে কি হতো? ভেরিয়েবল কস্টিং আমরা এখানে কি ডিসকাস করলাম? ভেরিয়েবল কস্টিং আমরা বলছি যে প্রোডাক্ট কস্টে কি আসবে না? প্রোডাক্ট কস্টে কি আসবে না? প্রোডাক্ট কস্টে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আসবে না। এটা কি হবে না? প্রোডাক্ট কস্টে আসবে না। তাহলে প্রোডাক্ট কস্টে কি কি আসবে? ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কোশ্চেনে কি কি দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাসে? এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দেওয়া আছে? $10। তাহলে ভেরিয়েবল কস্টিং আমার প্রোডাক্ট কস্ট কত হবে? ভেরিয়েবল কস্টিং আমার প্রোডাক্ট কস্ট হবে অনলি 10। So that is how the product cost is different in variable costing and the absorption costing. ওকে, আমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছি যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা কিসে আসে না? ভেরিয়েবল কস্টিং এ আসবে না, রাইট? এজ দ্য নেম ইমপ্লাইজ, এটা ফিক্সড, এটা কিসে আসবে না? ভেরিয়েবল কস্টিং এ, প্রোডাক্ট কস্টে আসবে না। কোথায় আসবে? অ্যাবজর্পশন কস্টিং এ যখন আমরা প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করব সেখানে আসবে। ওকে, সো উইথ দ্যাট নোট উই আর প্রসিডিং। Let's assume the following additional information for Harvey Company. So এখানে আমরা যে ইউনিটটা দেখলাম যে 25,000, এটা কিন্তু প্রোডাকশনের ইউনিট। এটা কিসের ইউনিট? প্রোডাকশনের ইউনিট, রাইট? সো নট নেসেসারি যে আমরা যত প্রোডাকশন করব তত আমরা সেল করব। হতে পারে যে আমরা যা প্রোডাকশন করেছি তার চেয়ে বেশি সেল করেছি। হতে পারে আমরা যা প্রোডাকশন করি নাই, সরি, মানে আমরা যা প্রোডাকশন করেছি তার চেয়ে কম সেল করেছি। এটাও হতে পারে যে আমরা প্রোডাকশন যতটুকু করেছি ততটুকুই আমরা সেল করেছি। সো এরকম কেস হতে পারে। সো ইউ সি যে প্রথম যে সিনারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে 20,000 ইউনিটস আমরা সেল করেছি। কত ইউনিট আমরা সেল করেছি? 20,000 ইউনিট সেল করেছি। At which price? $30 each. ওকে, এবং দেয়ার ইজ নো বিগিনিং ইনভেন্টরি। আমার আগে থেকে কোনো ইনভেন্টরি ছিল না। So আগে থেকে যদি কোনো ইনভেন্টরি না থাকে, আচ্ছা, আমি কতটুকু ম্যাক্সিমাম সেল করতে পারবো? যতটুকু আমি প্রোডাকশন করেছি ততটুকু, 25,000। আর আমি রিয়েলি সেল করেছি কত? 20,000, which is less than the 25,000 প্রোডাকশন ইউনিটস, রাইট? আচ্ছা, এখন আমাদের এই টপিক থেকে মূলত যে ধরনের প্রবলেম আমরা দেখি সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ আমি যদি কন্ট্রিবিউশন ফর্মের স্টেটমেন্টে নেট অপারেটিং ইনকাম সলভ করি সেটা কত হবে, আর ভেরিয়েবল কস্টিং এ কত হবে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে আমার অ্যাবজর্পশন কস্টিং দেখি। এই ধরনের ইনকাম স্টেটমেন্টের সাথে আপনি অলরেডি ফ্যামিলিয়ার। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর প্রথমে আমরা দেখবো ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট।
সো আমরা সেলস করেছি কত 20,000। সো 20,000 সেলস কত প্রাইসে করেছি 30 $30। সো আমার টোটাল সেলস কত হবে 20,000 মাল্টিপ্লাইড বাই 30 প্রাইস, তাহলে টোটাল কত হয় 600,000 আমার সেলস আসলো। আচ্ছা, দেন আমরা কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্টে কি করে থাকি, কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্টে আমরা এই সেলস থেকে প্রথম আমরা ভেরিয়েবল কস্ট গুলো বাদ দিই, তারপর আমরা কি পাই কন্ট্রিবিউশন মার্জিন পাই, এখান থেকে আমরা কি বাদ দিই ফিক্সড এক্সপেন্স বাদ দিই, তারপর আমরা কি পাই নেট অপারেটিং ইনকাম পাই। এটার সাথে আমরা ফ্যামিলিয়ার। তাহলে আমরা এই ফর্মেটে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমাদের ভেরিয়েবল কস্ট গুলো খুঁজি। ইফ ইউ ক্যান রিকল যে আমাদের ইনফরমেশনে কি কি ভেরিয়েবল কস্ট ছিল, আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা ছিল ভেরিয়েবল কস্ট একটা। আরেকটা ভেরিয়েবল কস্ট ছিল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, আমরা এই দুটো নিয়ে আসবো এখন। ওকে, প্রথমে আপনি দেখেন যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এখানে কত ডলার করে খরচ হচ্ছে $10 করে। তাহলে 20,000 এর জন্য আমার কস্ট অফ গুডস সোল্ড কত হবে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো কিন্তু পার্ট অফ হোয়াট, এগুলো পার্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, রাইট? আমরা কত সলভ করেছিলাম এখানে একটু আগে, প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করেছিলাম না ভেরিয়েবল কস্টে, ভেরিয়েবল কস্টে আমরা প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করেছিলাম, কত ক্যালকুলেট করেছিলাম $10 করে। সো ইউ ক্যান রিকল দ্য কনসেপ্ট অফ দ্য কস্ট অফ গুডস সোল্ড। সো দ্য কস্ট অফ দ্য ইউনিটস উই হ্যাভ সোল্ড, রাইট? সেটা প্রোডাক্ট কস্ট আমরা কত করে পেয়েছি $10 করে পেয়েছি। আমি কত ইউনিট সেল করেছি 20,000। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কত ইউনিটের জন্য হবে 20,000 এর জন্য হবে 20,000 মাল্টিপ্লাইড বাই পার ইউনিট প্রোডাক্ট কস্ট কত $10। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কত হবে 200,000, রাইট? আচ্ছা, আমি কিন্তু পুরো ভেরিয়েবল কস্ট সবগুলো আনি নাই, আমার আরেকটা ভেরিয়েবল কস্ট রয়ে গেছে, সেটা কোনটা, আমার যে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে সেখানে একটা পোর্শন কি রয়ে গেছে ভেরিয়েবল রয়ে গেছে, সেটা কত ডলার করে ছিল, ইউ ক্যান রিকল সেটা কত করে ছিল, এই যে $3 করে, রাইট? $3 করে কি ছিল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল ছিল। সো $3 পার ইউনিট, তাহলে 20,000-এর জন্য কত হবে 20,000 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে টোটাল ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হবে 60,000। এখন আমরা এই দুটোকে যখন সাম করব আমরা এই ভেরিয়েবল কস্ট টোটাল পেয়ে যাবো। সো 200,000 প্লাস 60,000 কত পাচ্ছি 260,000। এখন সেলস 600,000 থেকে যখন আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই আমরা কি পাই কন্ট্রিবিউশন মার্জিন পাই। এখন কন্ট্রিবিউশন মার্জিন এখান থেকে এটা বাদ দিলে কত পাবো 340,000। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের পরের কাজ কি ফিক্সড এক্সপেন্স বাদ দেওয়া। So, আমরা একটা কোশ্চেনে দেখি যে আমাদের ফিক্সড এক্সপেন্স কি কি আছে। আমাদের ফিক্সড এক্সপেন্স ছিল একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে 150,000, আরেকটা ফিক্সড এক্সপেন্স ছিল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে 100,000। তাহলে 150 প্লাস 100,000 টোটাল কত হয় 250,000। এটা হচ্ছে কি আমাদের ফিক্সড কস্ট, রাইট? আমরা এখানে ফিক্সড কস্টকে নিয়ে আসলাম, এই যে ফিক্সড কস্ট 150,000 100,000, তাহলে কি আসলো এখানে 250,000, রাইট? তো আমরা যখন কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিব আমরা কি পাচ্ছি নেট অপারেটিং ইনকাম পাচ্ছি 90,000। সো আলটিমেটলি আমরা কি দেখলাম, আলটিমেটলি আমরা দেখলাম যে ভেরিয়েবল কস্ট গুলোকে আমরা কমপ্লিট সেপারেট করেছি, তারপর সেটা সেলস থেকে বাদ দিলাম, দেন কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, দেন ফিক্সড এক্সপেন্স বাদ দিলাম, আমরা কি পেলাম নেট অপারেটিং ইনকাম পেলাম, রাইট? আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনাকে খেয়াল করতে হবে, উইচ আই শুড আস্ক ইউ, যে প্রোডাক্ট কস্টে তো আপনি $10 করে দেখিয়েছেন কত ইউনিটের জন্য 20,000 এর জন্য, 20,000 ইউনিট আপনি কি করেছেন সেল করেছেন, রাইট? আচ্ছা, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেটাও কত ইউনিটের জন্য দেখিয়েছেন 20,000 এর জন্য দেখিয়েছেন, যেহেতু আপনি 20,000 কি করেছেন সেল করেছেন। আচ্ছা, আর আপনি যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেডের দিকে তাকান আপনি টোটাল কত এক্সপেন্স করেছেন 150,000। ক্যান ইউ প্লিজ রাইট অন দ্য চ্যাট এই যে 150,000 যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা কি পুরো 25,000 ইউনিটস এর জন্য নাকি শুধু 20,000 এর জন্য?
হোয়াট ডু ইউ থিঙ্ক? কোশ্চেনে বলা হচ্ছে যে আমি টোটাল প্রোডাকশন করতে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত ফিক্সড খরচ হচ্ছে, 150,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডে খরচ হচ্ছে। তো এখন কোশ্চেন হচ্ছে এই 150,000 যেটা খরচ, এটা কি 25,000 ইউনিটস এর জন্য, নাকি আমি যে ইউনিটটা সেল করেছি 20,000 সেটার জন্য? প্লিজ রাইট অন দ্য চ্যাট বক্স উইদিন 30 সেকেন্ডস। আমরা যে 150,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড করলাম ফিক্সড, এই 150,000 খরচটা কত ইউনিটের জন্য করলাম? এটাকে 25,000 যে ইউনিটে প্রোডাকশন করেছি সেটার জন্য করেছি, নাকি 20,000 যে ইউনিটে সেল করেছে সেটার জন্য করেছে? ওকে, উই হ্যাভ গট গুড রেসপন্সেস। ইয়া, এক্স্যাক্টলি, এটা করেছে 25,000 এর জন্য। আচ্ছা, আর আমি যখন কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্ট করছি, ইউ সি আমি কিন্তু সেল করেছি 20,000, বাট আমি এখানে কস্ট দেখাচ্ছি যেটা 150,000, এটা কিন্তু 25,000 এর জন্য। তার মানে আমি পুরো 150,000 যেটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটাকে কি করে ফেলছি? এক্সপেন্সড করে ফেলছি, রাইট? রাইট। সো এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন ভেরিয়েবল কস্টিং করছি তখন আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিগার্ডলেস অফ দ্য ইউনিট সেল, মানে আমি যত ইউনিটে সেল করি না কেন, আমার প্রোডাকশনের জন্য যা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়েছে টোটালটাকে কি করে ফেলছি? এক্সপেন্স করে ফেলছি, ঠিক আছে? বাট আপনি পরে দেখবেন যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করে থাকি তখন কিন্তু আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যখন আমরা কাউন্ট করব, আপনি দেখবেন যে আমরা পুরোটা করি না, আমরা করি যত ইউনিটের জন্য সেল করেছে ততটুকুর জন্য আমরা কি করি? এক্সপেন্স করি, বাকিটা ইনভেন্টরিতে চলে যায়। এটাই মূলত এই টপিকের মেইন লার্নিং, সেটা একটু খেয়াল রাখবেন, আমরা পরে আসছি। আচ্ছা, তাহলে আমার ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা কত? 100,000। এখানে টোটাল ফিক্সড এক্সপেন্স কত হলো? 250,000। সো আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে আমাদের কি পাওয়ার কথা? নেট অপারেটিং ইনকাম পাওয়ার কথা। আমরা কত পাচ্ছি? 90,000 নেট অপারেটিং ইনকাম পাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা এই প্রবলেমটা, মানে আমাদের যে ইনকাম স্টেটমেন্ট, এটা যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে সলভ করি তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? সো দিস ইজ হিয়ার, ইউ সি দ্য ফরম্যাট ইজ লিটল বিট ডিফারেন্ট। The format is little bit different, but the format is very much familiar with you. You have seen this format in the financial accounting, I mean SAT 201. So absorption costing মূলত আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্টেটমেন্ট তৈরি করতে ইউজ করা হয়, ঠিক আছে? সেটা আমরা পরে কনক্লুড করব, বাট রাইট এট দিস মোমেন্ট আমরা একটু দেখি যে ইনকাম স্টেটমেন্ট করলে কেমন হবে অ্যাবজর্পশন কস্টিং এ। আমরা যেটা সেলস করেছি 20,000 মাল্টিপ্লাইড বাই 30, এটা তো আমরা অলরেডি দেখেছি যে এটা সেলস হলো। বাট অ্যাবজর্পশন কস্টিং আমরা কস্ট অফ গুডস সোল্ড কিভাবে ক্যালকুলেট করব? ইউ ক্যান রিকল ফ্রম হিয়ার। দেখেন, আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগবে, ডিরেক্ট লেবার লাগবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগবে। এখান থেকে অলরেডি আমাদের টোটাল কত এক্সপেন্স এই পারপাসে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিটে কত পেলাম? $10। আর কি লাগবে? এটা কিন্তু আমরা অলরেডি প্রোডাক্ট কস্টে ক্যালকুলেট করেছি। আর কি লাগবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টোটাল এক্সপেন্স কত ছিল? 150,000। কত ইউনিটের জন্য? 25,000 এর জন্য। পার ইউনিটে কত হয়? 6 করে। তাহলে আমার আগে ছিল 10, এখন পেলাম 6, তাহলে প্রোডাক্ট কস্ট টোটাল কত হয় অ্যাবজর্পশন কস্টিং এ? $16। তো
তাহলে এখন আমার কস্ট অফ গুডস সোল্ড তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে? এই যে $16 নিতে হবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে যত ইউনিট আমি সেল করেছি সেটার সাথে, 20,000 এর সাথে, রাইট? তাহলে 20,000 মাল্টিপ্লাইড বাই 16, তাহলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড কত হবে? 20,000 মাল্টিপ্লাইড বাই 16, 320,000। এখন আমরা কি জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইনকাম স্টেটমেন্ট থেকে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি পাই? গ্রস মার্জিন পাই। তাহলে এখানে গ্রস মার্জিন কত হবে? 600,000 মাল্টিপ্লাইড বাই 320,000, গ্রস মার্জিন আমরা কত পাই? 280,000, রাইট? গ্রস মার্জিন আমরা কত পাই? 280,000। গ্রস মার্জিন থেকে আমরা কি কি বাদ দিই? সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ দিই, মনে আছে? এটা আপনার এসিটি 201 থেকে জেনেছেন, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স খুঁজি। কোশ্চেনে দেখেন, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ছিল ভেরিয়েবল, $3 করে পার ইউনিট। তাহলে আমার ইউনিট তো আমি সেল করেছি কত? 20,000। তাহলে $3 যদি পার ইউনিট হয়, আমার 20,000 এর জন্য কত হবে? 20,000 মাল্টিপ্লাইড বাই 3, 60,000। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে যেটা হচ্ছে ফিক্সড, সেটা কত? 100,000। তাহলে আমরা যদি এই 100,000 কে এখানে নিয়ে আসি, ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হয়? 100,000, টোটাল কত হলো? 160,000। তাহলে এটা হচ্ছে আমাদের সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো আমরা যদি গ্রস মার্জিন থেকে সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিই, আমরা ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট আমরা এখানে কি পাই? নেট অপারেটিং ইনকাম পাই। তাহলে 280,000 মাইনাস 160,000, তাহলে আমরা কত পাচ্ছি নেট অপারেটিং ইনকাম? 120,000, রাইট? এখন আপনি দেখেন কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্টে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়েছি কত? 90,000। আর ট্রেডিশনাল ফর্মেট ইনকাম স্টেটমেন্টে বা অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টে আমরা নেট অপারেটিং ইনকাম পাচ্ছি 120,000। আর ইউ কিউরিয়াস যে অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম কেন বেশি আসলো? দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন লার্নিং ফ্রম দ্য ডিসকাশন, যে কেন অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম 30,000 বেশি আসলো। আমরা এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা এখানে বলেছিলাম, ক্যান ইউ রিকল, যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা পুরোটাই এক্সপেন্স হিসেবে দেখিয়ে ফেলছি 150,000। পুরোটাই বলতে কি, আমার টোটাল এক্সপেন্স ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এক্সপেন্স হয়েছে 150,000। আমি পুরো কস্টটাকে এখানে দেখাচ্ছি। আর অ্যাবজর্পশন কস্টিং এ আমরা দেখাচ্ছি কত টাকা। ইউ ক্যান রিকল যে আমরা পার ইউনিটে সলভ করেছিলাম 150,000 ডিভাইডেড বাই 25,000, দেন $6 পার ইউনিট। আমরা অ্যাবজর্পশন কস্টিং এ মূলত ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখাচ্ছি 20,000 মাল্টিপ্লাইড বাই 6, তার মানে কত? 120,000। এখানে মূলত এই যে 120,000টা এখানে আসছে এটার ভেতরে। কিভাবে? আপনি এখানে দেখেন, এই যে অ্যাবজর্পশন কস্টিং এ $6 করে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি এখানে ওই সিক্সটাকে কি করেছি, সিক্স এর মানে এটা তো আমার ভেরিয়েবল কস্টিং, এটা কত ছিল? $10 করে ছিল। তো এখানে তো আমি অ্যাবজর্পশন কস্টিং এ কি করেছি? $6 করে নিয়েছি, মানে $6 অ্যাড করেছিলাম। তাহলে আলটিমেটলি আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত ইউনিটের জন্য আসলো? 20,000 এর জন্য আসলো। বাট যখন আমরা ভেরিয়েবল কস্টিং এ করেছিলাম সেখানে কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত ইউনিটের জন্য আসলো? এটা কত ইউনিটের? 25,000। তার মানে আমি 30,000 কস্ট কোথায় বেশি দেখিয়েছি? আমি ভেরিয়েবল কস্টিং এ 30,000 বেশি কস্ট দেখিয়েছি। সেটার কারণে আমার নেট অপারেটিং ইনকাম কি আসলো? কম আসলো, 90,000। এখন অ্যাবজর্পশন কস্টিং এ মূলত কি হয়েছে? অ্যাবজর্পশন কস্টিং এ মূলত যেটা হয়েছে, আমি প্রোডাকশন করেছি 25,000, আমি সেল করেছি 20,000।
আমার ইনভেন্টরিতে রয়ে গেছে কত? 5000। সো আমার যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড $6 করে পার ইউনিট, এই কস্টটা 5000 যেটা ইনভেন্টরিতে রয়ে গেছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট $6, এই 30,000 মূলত ইনভেন্টরির ভ্যালুতে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? ইনভেন্টরি ভ্যালুতে রয়ে গেছে। বাট আমরা ভেরিয়েবল কস্টিং এটা কিসে নিয়ে এসেছি? এক্সপেন্সে নিয়ে এসেছি, রাইট? এটা এক্সপেন্সে কেন নিয়ে এসেছি? কারণ ভেরিয়েবল কস্টিং এ আমরা ভেরিয়েবল আর ফিক্সড এইভাবে কি করছি? সেপারেট করছি। ওকে। আর অ্যাবজর্পশন কস্টিং এ আমরা মূলত এমন ভাবে কস্টিং করে থাকি সো দ্যাট যে ইউনিটগুলো আমি সেল করেছি কত? 20,000 ইউনিট। আমি কস্ট দেখাবো 20,000 ইউনিটস এর জন্য, যেটা অ্যাপ্লিকেবল সেটা। যে ইউনিটটা সেলস এর উপর অ্যাপ্লিকেবল না, সে 5,000 আমি সেল করি নাই, 5,000 আমার ইনভেন্টরিতে রয়ে গেছে। So আমি সেই ইউনিটগুলো কি দেখাবো না? কস্টিং দেখাবো না। কস্টিং দেখাবো কোন ইউনিটের? যে ইউনিটস গুলো আমি কি করেছি? সেল করেছি সেই ইউনিটের। সো এই কারণেই মূলত আমার অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকামে কি হচ্ছে? ডিফারেন্সেস হচ্ছে। এখন আমরা যদি সাম আপ করি, অ্যাবজর্পশন কস্টিং এ আমরা নেট অপারেটিং ইনকাম পেলাম, বেশি কম্পেয়ার টু নেট অপারেটিং ইনকাম ইন ভেরিয়েবল কস্টিং। এখানে পেলাম কত? 120,000, আর এখানে পেলাম 90,000। এটা তখনই আপনি পাবেন যখন আপনি যে সেল করেছেন, সেলস এর যে ইউনিট, এটা যখন প্রোডাকশনের ইউনিট থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে। সেলস হচ্ছে কত? 20,000, আর প্রোডাকশন হচ্ছে কত? 25,000। তখন আপনি কি পাবেন? অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম পাবেন বেশি, ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম পাবেন কম, রাইট? আর উল্টো যদি হয়, সে সেলস আপনার বেশি হলো প্রোডাকশনের চেয়ে, এটা কখন পসিবল? সেলস প্রোডাকশনের চেয়ে কি বেশি হওয়া পসিবল? পসিবল যদি আপনার কি থাকে? বিগিনিং ইনভেন্টরি থাকে। আপনার আগে থেকে যদি ইনভেন্টরি থাকে, আপনার কারেন্ট সেলস কারেন্ট প্রোডাকশনের চেয়ে কি হতে পারে? বেশি হতে পারে। তখন আপনি দেখবেন আপনার ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম আসবে বেশি, আর অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম আসবে কম, একই কারণে। আর যদি সেলস এর ইউনিট আর প্রোডাকশনের ইউনিট দুটো যদি সেম হয়, তখন কিন্তু আপনি ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকাম আর অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখবেন না। ওকে। তো আমরা এটাকে যদি একটু রিকনসাইল করি, আমরা ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আপনার মনে আছে যে আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং করছিলাম, আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এখানে আসছিল 200,000, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আসছিল 120,000। আমরা একটু দেখানোর চেষ্টা করি আবার। অ্যাবজর্পশন কস্টিং এ এটা ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং এ আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 200,000 কিভাবে আসলো, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 120,000 কিভাবে আসলো? আচ্ছা, ওকে। আপনার এখানে মনে আছে যে 16-এর মধ্যে কি কি ছিল? 16-এর মধ্যে ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই পারপাসে $10 করে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই পারপাসে $6 করে। তাহলে $10 মাল্টিপ্লাইড বাই 20,000, এটা হচ্ছে ভেরিয়েবল। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এ কত আসবে? 6 মাল্টিপ্লাইড বাই 20,000।
এখানে হচ্ছে 200,000 আর এখানে কত 120,000, দ্যাট হ্যাজ বিন রিটেন হিয়ার। এখানে 200,000, এখানে কত ফিক্সড ম্যানুফ্যাকচারিং এ 120,000, রাইট? এটা ছিল আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এখানে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড দেখলাম, এটা ছিল এটা ব্রেকডাউন। ওকে, বাট আমরা যখন ভেরিয়েবল কস্টিং করছিলাম তখন আমাদের মনে আছে যে আমাদের প্রোডাক্ট কস্ট কত করে ছিল, $10 করে। আমরা যখন ভেরিয়েবল কস্টিং করছিলাম প্রোডাক্ট কস্ট কত করে ছিল, অনলি $10 করে। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়ালি কত আসছে, 20,000 মাল্টিপ্লাইড বাই 10, তার মানে 200,000 এটা। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা অ্যাবজর্পশন কস্টিং এ দেখাচ্ছে কি বেশি, রাইট? আর এন্ডিং ইনভেন্টরিতে কত গেল, আপনি যদি অ্যাবজর্পশন কস্টিং এ খেয়াল করেন, অ্যাবজর্পশন কস্টিং এ, আচ্ছা আমি তো প্রোডাকশন করেছি 25,000, আর আমি সেল করেছি কত 20,000, তাহলে আমার ইনভেন্টরিতে কত ইউনিট গেল, 5,000। আচ্ছা, আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস অ্যাবজর্পশন কস্টিং এ কত করে ছিল, একটু আগে আমরা দেখালাম $10 করে। ভেরিয়েবল কত ছিল, $10। তাহলে 5,000 মাল্টিপ্লাইড বাই 10 কত হয়, 50,000। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট কত করে ছিল, 6। তাহলে আমি ইনভেন্টরিতে কত পাঠিয়েছি, 5,000। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পারপাসে কত কস্ট হচ্ছে, 30,000। তাহলে আমার এন্ডিং ইনভেন্টরিতে টোটাল কস্ট কত গেল, 80,000। আর আমরা যদি ভেরিয়েবল কস্টিং এ দেখাই, ইউ ক্যান রিকল যে আমরা ভেরিয়েবল কস্টিং এ কি করছিলাম, আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে আমরা কি করছিলাম না, আমরা ভেরিয়েবল কস্টিং এ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আমরা কিসে নিয়ে আসছিলাম না, প্রোডাক্ট কস্টে নিয়ে আসছিলাম না। দ্য ফার্স্ট লার্নিং, ভেরিয়েবল কস্টিং আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আমরা কিসে নিয়ে আসছিলাম না, আমরা এটাকে ফিক্স প্রোডাক্ট কস্টের মধ্যে আনি না, এটাকে কিসে রেখেছি, পিরিয়ডে রেখেছি। তো এই কারণে আমার কি হচ্ছে, আমার কস্ট কম আসছে। তাহলে আমার ইনভেন্টরিতে কত গেল, 5,000। আর আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট $10 পার ইউনিট, তাহলে 5,000 মাল্টিপ্লাইড বাই 10, 50,000। আপনি যদি এই দুটা সামেশন দেখেন, অ্যাকচুয়ালি 120,000 আর 30,000, এটাই হচ্ছে ভেরিয়েবল কস্টিং এর পিরিয়ড এক্সপেন্সে গেল। আমরা যে প্রথমে দেখিয়েছি এখানে ভেরিয়েবল কস্টিং এর পিরিয়ড এক্সপেন্সে কোনটা যাবে, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 150,000, এটা ভেরিয়েবল কস্টিং এ কিসে আসবে, পিরিয়ড কস্টে আসবে। ঠিক আছে, সো এত রিকনসিলেশনের দরকার নেই, আমরা প্রবলেম সলভ করতে পারলেই মোটামুটি আমরা আরো কনসেপ্টটা ভেরি ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা যদি আহ আবার সামারাইজ করি যে আমরা কেন ডিফারেন্সটা দেখলাম। আমরা ভেরিয়েবল কস্টিং নেট অপারেটিং ইনকাম দেখলাম কত, 90,000। কেন আমরা কম দেখলাম, কারণ হচ্ছে আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 30,000, এটাকে আমরা কি করেছি, ইনভেন্টরিতে ডেফার করেছি। সেটা ভেরিয়েবল কস্টিং এ হয় যখন আমাদের ইউনিট সেলসটা ইউনিট প্রোডাকশন থেকে কি হয়, কম হয়। তো এই দুইটা জিনিস যদি সাম করি আমরা কি পেয়ে যাব, আমরা অ্যাবজর্পশন কস্টিং এ যেটা নেট অপারেটিং ইনকাম পাই সেটা ইকুয়াল হয়ে যাবে। বাট উই অ্যাকচুয়ালি হ্যাভ আইডেন্টিফাইড যে হোয়াট আর দ্য রিজন, যে কেন ডিফারেন্সটা হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা ওটাকে যদি এক্সটেন্ড করি, এটা তো আমরা দেখলাম ইয়ার 1, এখন আমরা ইয়ার 2 তে কনসেপ্টটাকে ইউটিলাইজ করব। ইয়ার 2 তে বলা হচ্ছে যে আমার প্রোডাকশন ইউনিট স্টিল সেম, মানে 25,000 যেটা আমি ইয়ার 1 এ প্রডিউস করতাম, ইয়ার 2 তে আমি কত প্রডিউস করি, 25,000 প্রডিউস করি। বাট আমি সেল করেছি 30,000। সো হাউ ইজ ইট পসিবল যে প্রোডাকশন করেছি 25, সেল করেছি 30,000?
কারণ হচ্ছে আমার ইয়ার 1 থেকে আমি 5,000 কি রেখে আসছি, ইনভেন্টরি রেখে আসছি। তো সেই ইনভেন্টরিতে আমি এখন কি করতে পারছি, বেশি সেল করতে পারছি। কত ইউনিট সেল করলাম? 30,000। ইজ ইট নাও আন্ডারস্ট্যান্ডেবল যে আমরা কিভাবে এটা সলভ করা পসিবল, মানে সেল করা পসিবল হলো বেশি ইউনিট কম্পেয়ার টু প্রোডাকশন? আচ্ছা, ইউনিট সেল প্রাইস পার ইউনিট যেটা $30 পার ইউনিট, এটা কনস্ট্যান্ট আছে $30। পার ইউনিট আমার ভেরিয়েবল কস্ট কত, এটা আমরা অলরেডি দেখে আসছি। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমার $10 করে, আর সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে $3 করে। ওকে, এটা আমরা অলরেডি দেখে আসছি। ফিক্সড কস্ট আমার কি আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আছে 150,000, আর সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কত আছে, 100,000। সো আমরা এখন কি সলভ করব, আমরা অ্যাবজর্পশন কস্টিং এ এবং ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম সলভ করব। ঠিক আছে? আচ্ছা, সো সলভ করতে যাওয়ার আগে আমাদের একইভাবে প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করা লাগবে। তো প্রোডাক্ট কস্ট দিয়ে আমি মূলত কস্ট অফ গুডস সোল্ডকে ক্যালকুলেট করতে পারি। ওকে, সো আমরা যদি রিকল করি, আমরা ভেরিয়েবল কস্টিং আমরা বলছিলাম, অ্যাবজর্পশন কস্টিং এ কি বলছিলাম? আচ্ছা, আমরা ভেরিয়েবল কস্টিং এ বলছিলাম প্রোডাক্ট কস্টে কি কি আসবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল আসবে, ডিরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে, আর কোনোটা আসবে না। তাহলে ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্ট কত হবে, $10 পার ইউনিট। অ্যাবজর্পশন কস্টিং আমরা বলছিলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল আসবে, ডিরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে, এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে প্রোডাক্ট কস্টে। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাবদ তো অলরেডি আমি জানি $10 করে। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট কিভাবে সলভ করবো? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে কত, 150,000। কত ইউনিটের জন্য অ্যাপ্লিকেবল? 25,000 এর জন্য। তাহলে আমি 150,000 কে 25,000 দিয়ে ডিভাইড করব, আমি পার পার ইউনিটে কত করে পাচ্ছি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড $6। তাহলে টোটাল ফিক্স, মানে পার ইউনিটে আমার প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন কস্টিং এ কত হবে, $16। এটা আমরা অলরেডি সলভ করা শিখেছি, রাইট? আচ্ছা, এখন আমরা প্রথমে ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম সলভ করা দেখি, তারপর আমরা অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম সলভ করে দেখবো। ইউ ক্যান রিকল যে আমরা সেল করেছি কত, 30,000। তাহলে আমার সেলস এর ভ্যালু কত হবে? ক্যান ইউ ট্রাই, সেলস এর ভ্যালু কত হবে? ভেরিয়েবল কস্টিং এ আমরা প্রথমে আমরা কি করি, ভেরিয়েবল কস্টিং এ, আচ্ছা ভেরিয়েবল কস্টিং আমরা যখন নেট অপারেটিং ইনকাম সলভ করব, ইউ মাস্ট রিকল যে আমরা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টে সলভ করব। তার মানে আমার প্রথমে সেলস থাকবে, তারপর ভেরিয়েবল কস্ট থাকবে, তারপর কন্ট্রিবিউশন মার্জিন, তারপর ফিক্সড এক্সপেন্স বাদ দিব, তারপর নেট অপারেটিং ইনকাম। আমি প্রথমে এটা সলভ করতে চাই, সেলস কত হবে? সেলস হবে 30,000 মাল্টিপ্লাইড বাই সেলস প্রাইস কত করে, 30। তাহলে সেলস কত হবে, সেলস হবে 900,000, রাইট? এরপর আমাদের কি করতে হবে, সমস্ত ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিতে হবে। তো ভেরিয়েবল এক্সপেন্সে প্রথমে কি আসবে, ভেরিয়েবল এক্সপেন্সে প্রথমে আসবে আহ আমার ম্যাটেরিয়ালস, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, মানে এগুলো হচ্ছে কি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। সো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা কত করে সলভ করেছি, প্রোডাক্ট ভেরিয়েবল কস্ট প্রোডাক্ট কস্ট $10 করে। তাহলে 30,000 মাল্টিপ্লাইড বাই $10, রাইট? এই যে 30,000 মাল্টিপ্লাইড বাই $10 কত হলো, 300,000। আর আমাদের আরেকটা ভেরিয়েবল কস্ট আছে না, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভে, কত করে সেটা, $3 করে। সো আমরা $3 করে কি করব, মাল্টিপ্লাই করব, 30,000 মাল্টিপ্লাই বাই 3। আমরা কি সব ভেরিয়েবল কস্ট নিয়ে আসতে পারলাম কিনা? আনসার ইস ইয়েস। এখন আপনি যদি এই দুটো সাম আপ করেন, টোটাল ভেরিয়েবল কস্ট আপনি কত পাচ্ছেন, 390,000। তো সেলস থেকে যখন আপনি ভেরিয়েবল কস্ট বাদ দেন, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট আপনি কি পান,
কন্ট্রিবিউশন মার্জিন কি পান? কন্ট্রিবিউশন মার্জিন। এখানে নাম্বারটাতে কারেকশন আছে, আমি কারেকশন করে দিচ্ছি। এখানে নাম্বারটা, আচ্ছা, এই নাম্বারটা মূলত হবে মানে, আচ্ছা এটা এখানে চেঞ্জ করা যাবে না। এই নাম্বারটা এখানে একটা মিস্টেক আছে। এই নাম্বারটা হবে আপনার কত? 5 10,000, ইজ ইট নাকি? Yes, sir. 6 3 9, হ্যাঁ ঠিক আছে। এখানে হবে 5 10,000। আচ্ছা, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, এরপর আমরা কি করি? যা যা ফিক্সড এক্সপেন্স আছে সেটাকে সেপারেট সাবট্রাক্ট করি। আমার ফিক্সড এক্সপেন্স আছে দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। ম্যানুফ্যাকচারিং আমার ফিক্সড এক্সপেন্স কত? ম্যানুফ্যাকচারিং আমার ফিক্সড এক্সপেন্স হচ্ছে 150,000, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড এক্সপেন্স হচ্ছে 100,000। তাহলে আমরা এই ফিক্সড এক্সপেন্স গুলো বাদ দিব। 150,000 ম্যানুফ্যাকচারিং এ, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ 100,000, টোটাল ফিক্সড এক্সপেন্স আমরা কত বাদ দিলাম? 250,000। সো 510 থেকে 250 যখন আমরা বাদ দিব কত পাবো? এখানে 0 0, এখানে 0, এখানে 5, দেন আচ্ছা আমি আবার দেখি। 5 10, 260,000. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 6, এটা 2, ইয়া, 260,000 ঠিক আছে। এই কারেকশনটা মার্ক করে নেবেন। আপনার স্লাইডে যদি এই কারেকশনটা করে নেবেন, রাইট? আচ্ছা, হোয়াট এভার। তাহলে আমরা জেনে গেলাম যে ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম কিভাবে সলভ করবো। তাহলে আমাদের পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম সলভ করতে হবে ইউজিং দ্য সেম ইনফরমেশন। বাট অ্যাবজর্পশন কস্টিং এ আমরা কি করব না, আমরা এই ফরম্যাট ইউজ করবো না, আমরা ফরম্যাট ইউজ করবো কোনটা? ট্রেডিশনাল ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, ট্রেডিশনাল ফরম্যাট আসি। ট্রেডিশনাল ফরম্যাটে আমাদের সেলস তো এজ ইট ইজ সেম থাকবে 900,000, বাট এরপর আমরা কি মাইনাস করব? আমরা এরপর মাইনাস করব কস্ট অফ গুড সোল্ড। আমরা অলরেডি প্রোডাক্ট কস্ট সলভ করেছি অ্যাবজর্পশন কস্টিং এ, কত করে? $16 করে। তো $16 মাল্টিপ্লাইড বাই কত? সেলস যত করেছে 30,000। তাহলে এখানে কত হবে? 30,000 মাল্টিপ্লাইড বাই 16, 480,000। তাহলে আমার গ্রস মার্জিন কত আসলো? So আমরা কি জানি ট্রেডিশনাল ফর্মের ইনকাম স্টেটমেন্টে আমরা যখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা কি পাই? গ্রস মার্জিন পাই 420,000। এখান থেকে আমাদের কি মাইনাস করতে হয়? সেলস, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো মাইনাস করতে হয়। এগুলো আমাদের কি কোথায় কোথায় আছে? এই যে ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সরি, ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে আছে $3 পার ইউনিট করে, আর আমি সেল করেছি কত? 30,000। সো 30,000 মাল্টিপ্লাইড বাই 3 কত হয়? 90,000। আর ফিক্স সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে? 100,000। তাহলে 100,000 এখানে আসবে, ঠিক আছে। তাহলে টোটাল সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হলো? 190,000। আমরা যখন গ্রস মার্জিন থেকে অ্যামাউন্টটা মাইনাস করব, আমরা কি পাবো? নেট অপারেটিং ইনকাম পাবো। ওকে, 230,000। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? কোথায় নেট অপারেটিং ইনকাম বেশি আসলো, কোথায় কম আসলো? এখানে আসলো 260 অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এ, আর অ্যাবজর্পশন কস্টিং এ কি আসলো? 230। কোথায় কম আসলো, কোথায় বেশি আসলো? অ্যাবজর্পশন কস্টিং এ কম আসলো। হোয়াট ইজ দ্য রিজন? আমরা একটু আগে কি বলছিলাম? যখন আমার ইউনিট সেল, যখন ইউনিট প্রোডাকশন থেকে বেশি হবে, ইউনিট সেল আমরা করেছি কত? 30, প্রোডাকশন কত ছিল? 25। তখন আমার নেট অপারেটিং ইনকাম কোথায় বেশি আসবে বলেছিলাম? ভেরিয়েবল কস্টিং এ তখন নেট অপারেটিং ইনকাম বেশি আসবে। কেন বেশি আসবে? কারণ হচ্ছে ভেরিয়েবল কস্টিং আপনি ইয়ার ওয়ানে ইয়ার ওয়ানে আপনি পুরো 30,000 কি দেখিয়ে দিয়েছিলেন? খেয়াল থাকবে,
এই যে আপনি যখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখাচ্ছিলেন, এটা কিন্তু পুরো ইয়ার ওয়ানে আপনি দেখিয়ে দিয়েছিলেন কত ইউনিটের জন্য, 30,000-এর জন্য। তার মানে ইয়ার 2-তে যখন আপনি দেখাচ্ছেন, ইয়ার 2-তে যখন আপনি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখাচ্ছেন ইয়ার 2-তে, তখন কিন্তু আর আপনি 30,000-এর জন্য দেখাচ্ছেন, আপনি দেখাচ্ছেন কত, যেটা 25,000 ইউনিট, আপনি যেটা আপনি এই ইয়ার ইনকার করলেন 25,000-এর জন্য, সেটাকে আপনি দেখাচ্ছেন, রাইট? আর অ্যাবজর্পশন কস্টিং এ যেটা হচ্ছে, অ্যাবজর্পশন কস্টিং এ আপনি কিন্তু আপনার ইনভেন্টরি থেকে কি হচ্ছে, রিলিজ হচ্ছে। কারণ এখানে এখানে আপনি এই ইয়ারে তো প্রোডাকশন করেছেন কত, 25, তাহলে বাকি 5,000 কস্ট কোত্থেকে আসছে, ইনভেন্টরি থেকে আসছে। সো এই কারণেই মূলত এই ডিফারেন্সটা হচ্ছে। ওকে, মানে এই রিলিজ, এই কস্ট বেড়ে গেছে কেন? কারণ আপনি আগের ইয়ারে কি দেখান নাই, কস্ট দেখান নাই। কোন ইয়ারে দেখাচ্ছেন? ইয়ার 2-তে দেখাচ্ছেন, রাইট? তো এই কারণে আপনি অ্যাবজর্পশন কস্টিং এ আপনি কি পাচ্ছেন, নেট অপারেটিং ইনকাম ইয়ার 2-তে কম পাচ্ছেন, রাইট? আচ্ছা, এখন আমরা যদি এটাকে সামারাইজ করি, হোয়াট হ্যাভ উই সিন, ভেরিয়েবল কস্টিং আমরা নেট অপারেটিং ইনকাম পেয়েছি কত, 260,000। অ্যাবজর্পশন কস্টিং আমরা 30,000, নেট অপারেটিং ইনকাম কম পেয়েছি, তার মানে 230,000 পেয়েছি। কেন পেয়েছি? কারণ হচ্ছে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এটা কোথায় ছিল, এটা ইনভেন্টরিতে ছিল। তো সেটা আমরা অ্যাবজর্পশন কস্টিং এ কোথায় দেখাচ্ছিলাম না, মানে ইয়ার 1-এ আমার কস্টিং এ দেখাচ্ছিলাম না, বাট ইয়ার 2-তে আমি এটা কিসে আসলো, যখন আমি সেল করলাম তখন এটা কস্টে আসলো। সো আলটিমেটলি অ্যাবজর্পশন কস্টিং আমরা যেটা করছি, যে ইউনিটগুলো আমরা সেল করি, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রিফ্লেকশন অফ দ্য ম্যাচিং প্রিন্সিপাল। আপনি এসসিটি 201-এ একটা ম্যাচিং প্রিন্সিপাল কনসেপ্ট শুনেছেন? সো তার মানে আমি যত ইউনিট সেল করি, so আমি ইয়ার 1-এ সেল করেছিলাম 25, আমি 25,000-এর জন্য যা যা কস্ট সেটাই দেখাবো, এর চেয়ে কম বেশি কস্ট আমি দেখাবো না। ইয়ার 2-তে সেল করেছে কত, 30,000, সো 30,000-এর জন্য যেটা অ্যাপ্লিকেবল কস্ট সেটাই আমি দেখাবো, এর চেয়ে কমও দেখাবো না, বেশিও দেখাবো না। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ, মানে অ্যাবসর্পশন কস্টিং মূলত আমরা এই কাজটা করি কোন প্রিন্সিপালে, ম্যাচিং প্রিন্সিপালে, ঠিক আছে? বাট আমরা যখন ভেরিয়েবল কস্টিং এ করি তখন কিন্তু আমরা এই ব্যাপারটাকে কি করি না, কনসিডার করি না, রাইট? আমরা এই যে 150,000 ইয়ার 1-এ আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দেখিয়েছি, 150,000। ইয়ার 2-তে আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দেখিয়েছি, 150,000, রাইট? তো আমি আহ, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু সেলস এর সাথে কানেক্টেড নাই। মানে আমি প্রোডাকশনে যাই কস্ট করেছি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেই ইয়ারেই আমি কি করছি, দেখাচ্ছি। আমি সেলস কত করলাম, বেশি করলাম নাকি কম করলাম, সেটার সাথে কিন্তু এটা রিলেট হচ্ছে না, রাইট? তো আমরা যদি পুরোটাই সামারাইজ করি, আমরা ফার্স্ট ইয়ারে দেখলাম যখন আমার কি ছিল, যখন আমার ইউনিট সেল ছিল ইউনিট প্রোডাকশনের চেয়ে কম, ইউনিট প্রোডাকশন ছিল 25,000, হয় ইউনিট সেল ছিল 20,000। মানে ইউনিট সেল যখন ইউনিট প্রোডাকশনের চেয়ে কম, তখন আমরা দেখেছি যে অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম হায়ার, ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম লোয়ার। বাট সেকেন্ড পিরিয়ডে আমরা দেখলাম যে আমার ইউনিট সেল হচ্ছে 30,000, হয় ইউনিট প্রোডাকশন হচ্ছে 25,000। এটা যখন হয় তখন আমরা দেখলাম যে অ্যাবজর্পশন কস্টিং এ নেট অপারেটিং ইনকাম লোয়ার, আর ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকাম কি, হায়ার। বাট আপনি যদি দুটো পিরিয়ডকে একসাথে সামারাইজ করেন, you see that there is no difference in net operating income. Obviously, there should not be. Okay, that is actually the summary of the discussions we have made. Okay, আচ্ছা, so with that note আমরা এখানে শেষ করছি আজকে কন্টেন্টটা।